গুড ইভিনিং। শোনা যাচ্ছে? কিরকম লাগছে? হুম, বয়স কমে গেছে নাকি হরহর করে? 25 বছর? নাকি? আচ্ছা চলো, আগের দিন কতদূর হয়েছিল পড়ানো? মানে কি পড়িয়েছিলাম আগের দিন, লাস্ট দিন? বলো, লাস্ট দিন কি পড়িয়েছিলাম? কোনটা? কৃষ্ণা কাবেরী হয়ে গেছিল আগের দিনে। ভেরি গুড। তো আজকে উত্তর ভারতের নদ নদী একবার খালি আমরা দেখে নেব। দেখো, উত্তর ভারতের নদ নদীর ক্ষেত্রে আমরা আউটলাইনটা একবার দেখে নেব যে প্রধান উত্তর ভারতের দিক থেকে প্রধান আমাদের যে নদীটার কথা না জানবো সেটা হচ্ছে সিন্ধু। সিন্ধু কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? দেখো, সিন্ধু কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? সিন্ধু উৎপত্তি লাভ করেছে তিব্বতের মানস সরোবর থেকে, তাই না? কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? তিব্বতের মানস সরোবর থেকে সিন্ধু উৎপত্তি লাভ করেছে, নিয়ে এখানে ভারতে প্রবেশ করছে। ভারতে এই কিছুটা আছে, তারপরেই কি হচ্ছে না, ওই পিওকে মানে কাশ্মীর অকুপাইড যে ভারতটা রয়েছে, মানে কাশ্মীর পাকিস্তান অধিকৃত যে ভারতটা রয়েছে, তারপরে এই অংশটা পাকিস্তানে মানে পাকিস্তানের অধিকৃত ভারতের মধ্য দিয়ে গিয়ে এইখানটায় পাকিস্তানে প্রবেশ করছে। ঠিক আছে, খুব বেশি জায়গা জুড়ে নেই এখানে, মোটামুটি এই 700 কত কিলোমিটার মতো সিন্ধু এখানে অবস্থান করছে। তারপরেটাই পাকিস্তানের ভারত যে অংশটা পাকিস্তান অধিকৃত করে রেখেছে সেই অংশের মধ্য দিয়ে গিয়ে তোমার এখানে পাকিস্তানে প্রবেশ করছে। ঠিক আছে, তো এই যে সিন্ধু নদী, এর 5টা প্রধান উপনদী আছে। সিন্ধুর 5টা প্রধান উপনদী কি কি বলো? সিন্ধুর 5টা প্রধান উপনদী কি কি বলতো, বলতে পারবে? দেখো, সিন্ধুর যে 5টা উপনদী রয়েছে সেই 5টা উপনদীর নাম আমরা জানবো। প্রথমেই আমরা জানবো যেটা হচ্ছে শতদ্রু। শতদ্রু দেখো তো, এখানেও এটা নেপাল সরি তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে। শতদ্রু এখান থেকে উৎপত্তি লাভ করে এদিকে হয়ে গিয়ে একবারে সিন্ধু নদীতে পাকিস্তানের সিন্ধুতে গিয়ে পড়েছে। তারপর হচ্ছে বিয়াস, রাবি, তারপরে হচ্ছে চেনাব বা চন্দ্রভাগা এবং ঝিলাম। তাহলে কটা পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। এই 5টা যে নদী রয়েছে, সিন্ধুর প্রধান 5টা উপনদী বলতে পারো। এই 5টা উপনদী পাকিস্তানের এইখানে পঞ্চদোয়াব সৃষ্টি করেছে। 5টা নদীর দোয়াব, এটাকে বলা হয় পঞ্চদোয়াব বা পাঞ্জাব নামে পরিচিত। আমরা পরে দেখে নেব যে কোন কোন নদীর দোয়াব অঞ্চলটা কি নামে পরিচিত, কোন কোন নদীর দোয়াব অঞ্চল কি নামে পরিচিত। এটা কিন্তু আমাদের এই 5টা দোয়াব কিন্তু আমাদের কিন্তু পড়বে। ঠিক আছে, তো আমরা সেটা জেনে নেব পরবর্তীকালে। এখন শুধু জাস্ট আউটলাইনটা একটুখানি দেখে নাও। এবং এখানে মিলিত হয়ে এই 5টা উপনদী এবং সিন্ধুর সাথে মিলিত হয়ে কোথায় পড়েছে না, আরব সাগরে গিয়ে, পাকিস্তানে আরব সাগরে গিয়ে পড়েছে সিন্ধু নদী। ঠিক আছে, তো এটা একটা আউটলাইন, এটা আমাদের অবশ্যই জানা দরকার আছে। তো এরপরে দেখে নাও গঙ্গা নদীকে। গঙ্গা নদী দেখো, গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে? গঙ্গোত্রী হিমবাহে গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে, তাই না? গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে গঙ্গোত্রী হিমবাহে গোমুখ গুহা থেকে। তো এই গঙ্গা নদীর উৎপত্তি স্থলে কিন্তু এর নাম কিন্তু গঙ্গা নয়। কি নাম বলতো? উৎপত্তি স্থলে গঙ্গা নদীর নাম কি? উৎপত্তি স্থলে গঙ্গা নদীর কি নাম? ভাগীরথী, তাই না? ভেরি গুড, ভাগীরথী। তো এই উৎপত্তি স্থলে এই ভাগীরথী কোন নদীর সাথে মিলিত হয়ে, মানে ভাগীরথী আর কোন নদীর মিলিত প্রবাহের নাম গঙ্গা, এটা অনেক সময় জানতে চায়। ভাগীরথী এবং ভাগীরথী ভাগীরথী এবং আর একটা কোন নদী,
ভাগীরথী এখানে আমাদের গঙ্গোত্রী হিমবাহে গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করছে। এবং আর একটা কোন নদী এই দুটো নদীর মিলিত প্রবাহ গঙ্গা নদীর সৃষ্টি করেছে, সেটা হচ্ছে বলো অলকানন্দা, তাই না? কি নাম? অলকানন্দা। কোথায় কোথায় এরা দুজন মিলিত হয়েছে? গঙ্গা এবং অলকানন্দা, ভাগীরথী এবং অলকানন্দা কোথায় মিলিত হয়েছে? তার নাম হচ্ছে দেবপ্রয়াগ। ভেরি গুড, দেবপ্রয়াগ। তো এই অলকানন্দা এই যে নদীটাকে আমরা দেখতে পাচ্ছি, এই নদীটা বিভিন্ন ভাগীরথী, নন্দাকিনী, ঠিক আছে, এইরকম 5টা নদীর সাথে মিলিত হয়ে এখানে পঞ্চপ্রয়াগ সৃষ্টি করেছে। কোথায় পঞ্চপ্রয়াগ কোথায় সৃষ্টি করেছে? না উত্তরাখণ্ডে। গঙ্গা নদীর এই যে যেখান থেকে উৎপত্তি লাভ করেছে, এটা তো যেখান থেকে উৎপত্তি লাভ করেছে সেখানে নাম হচ্ছে কি না ভাগীরথী। তো ভাগীরথীর যে নদীটার সাথে মিলিত হচ্ছে সেই নদীটার নাম হচ্ছে অলকানন্দা। ঠিক আছে, ভাগীরথীর যে নদীটার সাথে মিলিত হচ্ছে তার নাম হচ্ছে অলকানন্দা। তো এই অলকানন্দা নদী 5টা নদীর সাথে মিলিত হয়ে পঞ্চপ্রয়াগের সৃষ্টি করেছে। দেখো, ভালো করে দেখো, সবাই দেখতে পাচ্ছ তো? ছবিটা সবার স্পষ্ট হচ্ছে? ছবিটা সবার স্পষ্ট হচ্ছে কিনা একবার দেখো। দেখো, ভালো করে এই জায়গাটা দেখো, এখানে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, এখান থেকে ভাগীরথী, এই যে নদীটা হচ্ছে এটা ভাগীরথী, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে ভাগীরথী। এবং আমরা আর একটা জিনিস দেখতে পাবো যে বদ্রীনাথ, এই বদ্রীনাথ যে পর্বত রয়েছে এখানে শতপন্থ তাল লেক থেকে উৎপত্তি লাভ করেছে অলকানন্দা। কি নাম বললাম বলো? অলকানন্দা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? বদ্রীনাথের কাছে শতপন্থ, শতপন্থ, হ্যাঁ, শতপন্থ তাল লেক, শতপন্থ তাল লেক থেকে, বদ্রীনাথের কাছে শতপন্থ তাল লেক থেকে অলকানন্দা উৎপত্তি লাভ করেছে। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে গঙ্গা। ওকে, তো এই অলকানন্দা নদীটা এইদিকে 5টা প্রয়াগের সৃষ্টি করেছে। অলকানন্দা নদীটি, তাহলে এই 5টা প্রয়াগের সৃষ্টি করার জন্য মূল নদীটা কে, এটা অনেক সময় জানতে যায় পরীক্ষাতে। 5 প্রয়াগ সৃষ্টি করার জন্য মূল যে নদীটা, সেই নদীটার নাম কি? অনেকে গঙ্গা অ্যান্সার করে, ভাগীরথী অ্যান্সার করে দিয়ে চলে আসে। কি হবে বলো? 5টা প্রয়াগ সৃষ্টি করার জন্য মূল যে নদীটি, সেই নদীটির নাম কি? অলকানন্দা। কোথা থেকে উৎপত্তি? অলকানন্দা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? বদ্রীনাথের কাছে শতপন্থ তাল লেক, এখান থেকে উৎপত্তি লাভ করেছে। এই অলকানন্দা নদীটি এখানে ধৌলি গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে, যে প্রয়াগের সৃষ্টি করেছে সেই নদী, সেই জায়গাটার নাম হচ্ছে বিষ্ণু প্রয়াগ। তাহলে আমরা ফার্স্ট পেলাম বিষ্ণু, প্রথমেই পেলাম বিষ্ণু। বিষ্ণু প্রয়াগে কোন কোন নদী মিলিত হয়েছে? বিষ্ণু প্রয়াগে কোন কোন নদী মিলিত হয়েছে বলো? বিষ্ণু প্রয়াগে কোন কোন নদী মিলিত হয়েছে? অলকানন্দা আর ধৌলি গঙ্গা, অলকানন্দা ও ধৌলি গঙ্গা। ঠিক আছে, বিষ্ণু প্রয়াগে অলকানন্দা এবং ধৌলি গঙ্গা মিলিত হয়েছে। এই অলকানন্দা নদীটি তারপরে আরো একটুখানি এগিয়েছে নন্দাকিনী নদীর সাথে মিলিত হয়েছে এখানে। কোথায় সেটা? নন্দপ্রয়াগ। তাহলে বিষ্ণু প্রয়াগের পরে হচ্ছে নন্দপ্রয়াগ, বিষ্ণু প্রয়াগের পর হচ্ছে নন্দপ্রয়াগ। তাহলে নন্দপ্রয়াগে কোন কোন নদীর সাথে মিলিত হয়েছে? নন্দপ্রয়াগে মিলিত হচ্ছে অলকানন্দা এবং বলো অলকানন্দা এবং নন্দাকিনী। এরপরে অলকানন্দা নদীর সাথে পিণ্ডর গঙ্গা মিলিত হয়েছে কর্ণপ্রয়াগে, পিণ্ডর গঙ্গা, কর্ণপ্রয়াগে মিলিত হয়েছে পিণ্ডর গঙ্গা।
এরপর তাহলে বিষ্ণুপ্রয়াগের পর হচ্ছে নন্দপ্রয়াগ, নন্দপ্রয়াগের পর হচ্ছে কর্ণপ্রয়াগ, তারপরে মন্দাকিনী নদীর সাথে মিলিত হয়েছে অলকানন্দা নদীটি রুদ্রপ্রয়াগে, কর্ণের পর হচ্ছে রুদ্র, এবং পরবর্তীকালে দেবপ্রয়াগে এসে ভাগীরথী নদীর সাথে অলকানন্দী মিলিত হয়েছে কোথায়? দেবপ্রয়াগে। তাহলে 5টা প্রয়াগ ভালো করে দেখে নাও কোন কোন নদী মিলিত হয়েছে, সেটা তোমাদেরকে কিন্তু পরীক্ষায় জানতে চাইবে। সব থেকে অনেক পরীক্ষায় এসছে দেবপ্রয়াগে কোন কোন নদী মিলিত হয়েছে, বা ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল কোথায়। ভাগীরথী এবং অলকানন্দা নদীটির মিলনস্থল কোথায়, সেটা হচ্ছে দেবপ্রয়াগ। তাহলে দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগে অলকানন্দা ধৌলিগঙ্গা, নন্দপ্রয়াগে অলকানন্দা নন্দাকিনী, কর্ণপ্রয়াগে অলকানন্দা পিণ্ডর গঙ্গা, রুদ্রপ্রয়াগে মন্দাকিনী, মন্দাকিনী এবং অলকানন্দা, এবং সর্বশেষ দেবপ্রয়াগে ভাগীরথী এবং অলকানন্দা। এই ভাগীরথী এবং অলকানন্দা নদী দুটি মিলিত প্রবাহের নাম হচ্ছে গঙ্গা। এখান থেকেই গঙ্গা নামকরণ করা হয়েছে, এখান থেকেই গঙ্গা নামকরণ করা হয়েছে। ক্লিয়ার পর্যন্ত সবার? উত্তরাখণ্ডে যে উচ্চগতি রয়েছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার? প্রয়াগ 5টা প্রয়াগ, কোনো অসুবিধা নেই তো? কর্ণপ্রয়াগ পিণ্ডর গঙ্গা, কর্ণপ্রয়াগে হচ্ছে পিণ্ডর গঙ্গা এবং অলকানন্দা, কর্ণপ্রয়াগে পিণ্ডর গঙ্গা এবং অলকানন্দা। দেবপ্রয়াগে, দেবপ্রয়াগে লেখো ভাগীরথী ও অলকানন্দা, দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা, দেবপ্রয়াগে ভাগীরথী এবং অলকানন্দা। হয়েছে? হয়েছে সবার? এই যে গঙ্গা নদী, এই গঙ্গা নদী বাম তীরে, আমরা আগের দিনে ডান তীরের উপনদীগুলোর নাম জেনেছি। বাম তীরের উপনদী দেখো আমাদের উত্তরাখণ্ড থেকে উৎপত্তি লাভ করছে গোমতী, ফার্স্ট গোমতী, নেপাল তিব্বত, এই যে তিব্বত সীমান্ত থেকে, মানে তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে ঘরঘরা, ঠিক আছে। নেপাল থেকে উৎপত্তি লাভ করেছে গন্ডক, তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে কোশি। এবং এইভাবে যদি আমরা দেখতে চাই গঙ্গার বাম তীরে উপনদীগুলা, একদম সর্বশেষ সর্বশেষ বাম তীরে উপনদীটির কি নাম, এটা অনেক সময় অনেক পরীক্ষা জানতে চায়। গঙ্গার সর্বশেষ বাম তীরের, একদম বাম তীরের উপনদীটির কি নাম? মহানন্দা, ভেরি গুড, মহানন্দা, একদম মহানন্দা, ঠিক আছে। পশ্চিমবঙ্গের এই জায়গাটা করে এখানে গঙ্গা এসে মিলিত হয়েছে মহানন্দা। মহানন্দা পাগলাঝোড়া জলপ্রপাত থেকে উৎপত্তি লাভ করেছে, ঠিক আছে, পাগলাঝোড়া জলপ্রপাত থেকে উৎপত্তি লাভ করেছে এবং গঙ্গা এসে পতিত হতে, এটা হচ্ছে সব থেকে পূর্বতম বলতে পারবো, সব থেকে পূর্বতম, মানে একদম পূর্ব দিকে, মানে একদম শেষ, গঙ্গার শেষ উপনদী বলতে পারো, এটা গঙ্গার শেষ উপনদী বলতে পারো, ঠিক আছে, সেটা হচ্ছে মহানন্দা। এবং গঙ্গার সর্বপ্রথম যে উপনদীটা গঙ্গাতে পড়েছে সেই উপনদীটার কি নাম বলবে? এনিওয়ান? রামগঙ্গা, বাহ, ভেরি গুড, ভেরি গুড, রামগঙ্গা। রামগঙ্গা হচ্ছে গঙ্গার প্রথম উপনদী, রামগঙ্গা হচ্ছে গঙ্গার প্রথম উপনদী, ঠিক আছে। এ পর্যন্ত সবার? এ পর্যন্ত সবার ঠিক আছে? বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি, শুধু আউটলাইনটা একবার দেখে নাও, তারপরে আমি ডিটেলস আলোচনা করে দিচ্ছি। রামগঙ্গা হচ্ছে গঙ্গা নদীর প্রথম, একদম ফার্স্ট বাম তীরের উপনদী। রামগঙ্গা হচ্ছে গঙ্গার একদম বাম প্রথম উপনদী, ফার্স্ট বাম তীরের উপনদী। দেখো এই গঙ্গা নদীর প্রথমে আমরা দেখবো উচ্চগতি, এই উচ্চগতিটা কোথায় রয়েছে দেখবো, উচ্চগতি কোথায়, কত দূর থেকে কত দূর পর্যন্ত উচ্চগতির সৃষ্টি হয়েছে। না, উচ্চগতি হচ্ছে আমরা জানি উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে,
এই গঙ্গোত্রী হিমবাহ গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত এই 280 কিলোমিটার রাস্তা হচ্ছে উচ্চগতি। আমরা জানি গঙ্গা একটা আদর্শ নদী, তাই না? গঙ্গা হচ্ছে একটা আদর্শ নদী ভারতের, কেননা এখানে উচ্চগতি এবং মধ্যগতি নিম্নগতি তিনটে গতি খুব সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এবং আমাদের জানতে চায় অনেক পরীক্ষায় যে উচ্চগতি কোথা থেকে কত দূর পর্যন্ত। গঙ্গোত্রী হিমবাহ গোমুখ থেকে অর্থাৎ উৎপত্তি স্থল থেকে হরিদ্বার পর্যন্ত। এই হরিদ্বারটা কোন স্টেট? এই হরিদ্বারটা কোন স্টেট বলো? কোন স্টেট? উত্তরাখণ্ড। ভেরি গুড। এই হরিদ্বার হচ্ছে উত্তরাখণ্ড। এই হরিদ্বার পর্যন্ত হচ্ছে উচ্চগতি। গঙ্গোত্রী হিমবাহ গোমুখ গুহা থেকে ভাগীরথীর সৃষ্টি হয়, অন্যদিকে কেদারনাথ থেকে সৃষ্টি হচ্ছে মন্দাকিনী নদী, রুদ্রপ্রয়াগে অলকনন্দা নদীর সাথে মিলিত হয়ে অলকনন্দা নামে প্রবাহিত হয়, মিলিত হয়। এই অলকনন্দা এবং ভাগীরথী দেবপ্রয়াগে একসাথে মিলিত হয়ে গঙ্গা নামকরণ হয়। তাহলে আগেই বললাম যে অলকনন্দা এবং ভাগীরথী এই দুটি নদী মিলিত হয়ে কি গঙ্গার নাম ধারণ করে। এরপর দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ঋষিকেশ হয়ে হরিদ্বারে উচ্চগতি তার সম্পন্ন হয়। ঋষিকেশ হয়ে হরিদ্বারে গিয়ে তার উচ্চগতি সম্পন্ন হচ্ছে গঙ্গা নদী। চলো নেক্সট দেখো মধ্যগতি। মধ্যগতি হচ্ছে হরিদ্বার থেকে রাজমহল। রাজমহল পাহাড়টা কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। হরিদ্বার থেকে উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত, উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে রাজমহল, বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত এই 1600 কিলোমিটার হচ্ছে আমাদের গঙ্গা নদীর মধ্যগতি। এই হরিদ্বারের পর থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে উত্তরপ্রদেশ ও বিহারের উপর দিয়ে রাজমহল পাহাড়ের মধ্যগতি সম্পন্ন হচ্ছে। এরপরে নেক্সট আসছে নিম্নগতি। রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই 520 কিলোমিটার। নিম্নগতির হচ্ছে রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ওই 520 কিলোমিটার হচ্ছে তোমার নিম্নগতি। ঠিক আছে। রাজমহল পাহাড়ের পরে দক্ষিণ দিকে প্রবাহিত হয় মুর্শিদাবাদের ধুলিয়ানের পর থেকে। আমরা জানি ধুলিয়ানের কাছে ভগবানগোলা যে জায়গাটা রয়েছে, মুর্শিদাবাদের একটা কি বলবো থানা বলতে পারবো, ভগবানগোলা একটা থানা। সেখানে এই ধুলিয়ানের কাছে গঙ্গা নদী দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। একটা বাংলাদেশের মধ্য দিয়ে চলে যায়, আর একটা কোথায় যায় না পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে হুগলি নাম ধারণ করে, হুগলি নদীর নাম ধারণ করে সেটা বঙ্গোপসাগরে পতিত হয়। আর একটা শাখা যেটা পদ্মা মেঘনা নাম ধারণ করে, যেটা বাংলাদেশের মধ্য দিয়ে যাচ্ছে সেটা পদ্মা মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে সুন্দরবনে বঙ্গোপসাগরের কাছে পড়ে। এবং আরেকটা যে শাখা যেটা পশ্চিমবঙ্গের কাছে মানে পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গিয়ে তোমার কোথায় মিলিত হচ্ছে না বঙ্গোপসাগরে পড়ছে। ঠিক আছে। প্রধান শাখাটি পদ্মা নামের বাংলাদেশের যমুনার সাথে মিশেছে। এই যমুনা নদীটা কার নাম? কোন নদীর নাম যমুনা? বলতে পারো বাংলাদেশের যমুনা নদী কোন? যমুনা নদী কোন নদীর নাম যমুনা? কারো জানা আছে? বলছে প্রধান শাখাটি পদ্মা নামে। আমাদের যে মুর্শিদাবাদের ধুলিয়ানার কাছে যে গঙ্গাটা দুটো ভাগে ভাগ হয়েছে, একটা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে যাচ্ছে আর একটা হচ্ছে তোমার বাংলাদেশের ভেতর দিয়ে যাচ্ছে। আমি একটু ম্যাপটা দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে গঙ্গা নদীর দেখো এই যে গঙ্গা নদী এখানে মুর্শিদাবাদের কাছে এখানে বিভক্ত হচ্ছে, গঙ্গা নদী এখানে মুর্শিদাবাদের কাছে ভেঙে যাচ্ছে। এটা হুগলি নদীর নাম ধারণ করে, হুগলি নাম ধারণ করে কোথায় পড়ছে? বঙ্গোপসাগরে পড়ছে। আর একটা পদ্মা মেঘনা নাম ধারণ করে এটা কোথায় গিয়ে মিশছে? কার সাথে গিয়ে মিশছে? কার সাথে গিয়ে মিশছে? যমুনার সাথে গিয়ে। যমুনাটা কে? এই যমুনাটা কে জানা আছে কাউকে? এই যমুনাটা কে? এই যমুনা হচ্ছে এই যে ব্রহ্মপুত্র নদ। এই যে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করে যমুনা নাম ধারণ করে। ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করে, ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করে যমুনা নাম ধারণ করে। অর্থাৎ এই যমুনা নদী এবং আমাদের পদ্মা নদী অর্থাৎ যেটা গঙ্গা, এই পদ্মা নদী একসাথে মিলিত হয়ে কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। বোঝা গেছে ব্যাপারটা? বাংলাদেশের ফ্যাক্টটা বোঝা গেল। এটা আরো ডিটেলস আছে, এখানে আরো অনেক নদী আছে, আমি সংক্ষেপে এটা আলোচনা করলাম। তাহলে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে একটা শাখা পদ্মা নাম ধারণ করে বাংলাদেশে প্রবেশ করে, আর একটা শাখা হুগলি নাম ধারণ করে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। পদ্মা নামে যে শাখাটা বাংলাদেশে প্রবেশ করে সেটা ব্রহ্মপুত্র নদীটি যমুনা নাম ধারণ করে পদ্মার সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। ক্লিয়ার এ পর্যন্ত সবার?
হ্যাঁ বলো। হ্যাঁ ওটা পরে আবার যোগ হচ্ছে যখন, তারপরে পরে আরো নিচের দিকে, মানে যেখানে পদ্মার সাথে যমুনা মিলিত হয়েছে তারপরের অংশ মেঘনা নাম ধারণ করছে, পরে এই জায়গাটাই নয়। হয়েছে এই পর্যন্ত সবার? হয়েছে রে? দেখো কয়েকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট জেনে নি। এই গঙ্গা হলো ভারতের বৃহত্তম এবং দীর্ঘতম নদী। গঙ্গা হলো ভারতের বৃহত্তম ও দীর্ঘতম নদী। গঙ্গার মোট দৈর্ঘ্য হলো প্রায় 2525 কিলোমিটার। 2525 কিলোমিটার। এর মধ্যে ভারতে প্রবাহিত হয়েছে 2000, এর মধ্যে ভারতে প্রবাহিত হয়েছে 2017 কিলোমিটার। ভাগীরথী অলকনন্দা নদী মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত। ভারতের গঙ্গার প্রধান শাখা নদী হলো ভাগীরথী হুগলি নদী। ভারতের গঙ্গার প্রধান শাখা নদী, উপনদী নয় কিন্তু বলেছি, এটা বলেছি শাখা নদী, তাই তো? শাখা নদীকে ইংরেজিতে কি বলা হয়, আর উপনদীকে ইংরেজিতে কি বলা হয় বলো? শাখা নদীকে ইংরেজিতে কি বলা হয়? শাখা নদীকে ইংরেজিতে কি বলে রে? বল, এই বললে। দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটরি আর ট্রিবিউটারি। কোনটা? ডিস্ট্রিবিউটরি হচ্ছে শাখা নদী, আর ট্রিবিউটারি হচ্ছে উপনদী। মনে থাকবে, ডিস্ট্রিবিউটরি হচ্ছে শাখা নদী ডিস্ট্রিবিউট করছে, মানে ওখান থেকে ভেঙে যাচ্ছে, ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, মানে শাখা নদী। তাহলে গঙ্গার প্রধান ডিস্ট্রিবিউটরি বা শাখা নদী হচ্ছে ভাগীরথী হুগলি নদী। ভাগীরথী হুগলি নদী, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা এইটা, এই যে আমাদের ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ কোথায় অবস্থিত বলতে পারবে? গঙ্গা নদী যেখান থেকে মিলিত হচ্ছে, মানে যেখান থেকে ভেঙে বাংলাদেশে ঢুকছে, তার ঠিক আগেই ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছে। মুর্শিদাবাদ অবস্থিত, তাই না? ঠিক মুর্শিদাবাদ এবং মালদার ঠিক বর্ডার অঞ্চলটাতে আমাদের ফারাক্কা ব্যারেজ অবস্থিত। এবং যে অনেক সময় পরীক্ষায় জানতে চায় যে ফারাক্কা ব্যারেজ কোথায় অবস্থিত। অ্যাকচুয়ালি ফারাক্কা ব্যারেজ মুর্শিদাবাদ এবং মালদার ওই বর্ডারটাতেই অবস্থিত, কিন্তু যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা মানে ফারাক্কা ব্যারেজের দেখভালের রয়েছে মুর্শিদাবাদ অ্যাডমিনিস্ট্রেটিভ, ঠিক আছে, তো সে কারণে অ্যান্সার করবে মুর্শিদাবাদ। বুঝতে পেরেছো? তো ফারাক্কা ব্যারেজ মুর্শিদাবাদে অবস্থিত। ওকে, তো এই ফারাক্কা ব্যারেজ গড়ে তোলার প্রধান উদ্দেশ্যটা কি? ফারাক্কা ব্যারেজ গড়ে তোলার প্রধান উদ্দেশ্যটা কি? এনিওয়ান? ফারাক্কা ব্যারেজ গড়ে তোলার প্রধান উদ্দেশ্যটা কি, কি কারণে? একদম তাই, হুগলি নদীতে জলের যোগান যাতে বৃদ্ধি পায়, কলকাতা বন্দরকে রক্ষা করা। অর্থাৎ আমরা দেখেছি যে প্রধান যে নদীটা, গঙ্গা নামে যে প্রধান নদীটা, সেটা দেখো বেশিরভাগ যে জলটা সেটা কিন্তু বাংলাদেশের মধ্য দিয়ে যায়। সে কারণে সেই সময় জলবিভাজন চুক্তি অনুযায়ী ওখানে একটা ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়, যাতে করে মূল গঙ্গা নদীতে বাঁধ দিয়ে বেশিরভাগ মানে দুটো দেশেই যাতে জলটা সমানভাবে বন্টন হতে পারে, দুটো দেশেই যাতে জলটা সমানভাবে, মানে মেন বাঁধটা দেওয়া হয়েছে কিন্তু মেন গঙ্গাতে, যেটা পদ্মা হয়ে বাংলাদেশে ঢুকছে সেখানে বাঁধ দেওয়া হয়েছে। এখান থেকে গঙ্গা, মানে এখান থেকে আমাদের পশ্চিমবঙ্গে যে ভাগীরথী বা হুগলি নদীটা বেরিয়ে আসছে সেটা এখান থেকে, ঠিক আছে। তা মেন নদীতে বাঁধ দেওয়া হয়েছে, এখানে বাঁধ দিয়ে জলটা যাতে দুদিকে সমানভাবে ডিস্ট্রিবিউট করা যেতে পারে, সে কারণে ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছে। ফারাক্কা ব্যারেজ রয়েছে মুর্শিদাবাদে। ওকে, গঙ্গা নদী বাংলাদেশে পদ্মা নামে প্রবেশ করেছে। নেক্সট দেখো, ভাগীরথী হুগলি নদীর উপনদী হচ্ছে ময়ূরাক্ষী, অজয়, দামোদর। এই যে ভাগীরথী এবং হুগলি নদীর যে উপনদীগুলো রয়েছে, আমরা দেখব ময়ূরাক্ষী, অজয় এবং দামোদর। ভাগীরথী হুগলি নদীর শাখা নদী জলঙ্গি। এই ভাগীরথী হুগলি নদীর যে শাখা নদী অর্থাৎ ডিস্ট্রিবিউট, এখান থেকে নদীর সৃষ্টি হয়েছে। শাখা নদী এবং উপনদীর মধ্যে পার্থক্য জানো তো সবাই? এটা নিয়ে কোনো সমস্যা নেই তো? শাখা নদী এবং উপনদী, কারো যদি কোনো অসুবিধা থাকে তো বলে দেবো। শাখা নদী উপনদী নিয়ে কোনো সমস্যা নেই তো? মানে কাকে শাখা নদী বলবো, কাকে উপনদী বলবো? মূল নদী থেকে যে নদীটা মানে বিভক্ত হয়ে যায় সেটা হচ্ছে আমরা শাখা নদী। আর অন্য কোনো নদী যদি যখন কোনো মূল নদীতে এসে পড়ে তখন সেটাকে বলবো উপনদী, ঠিক আছে। তাহলে শাখা নদী ভাগীরথী হুগলি নদীর, অর্থাৎ যে নদীটা
গঙ্গা যে নদীটা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবেশ করেছে ভাগীরথী হুগলি নামে, তার শাখা নদী হচ্ছে জলঙ্গি, মাথাভাঙ্গা, চূর্ণী ইত্যাদি। জলঙ্গি, মাথাভাঙ্গা, চূর্ণী ইত্যাদি। গঙ্গা নদীর তীরে যে সমস্ত শহরগুলো রয়েছে প্রধান প্রধান, সেগুলোর নাম আমরা একটু জেনে নেবো। হরিদ্বার, ঋষিকেশ আছে, এলাহাবাদ আছে, বারাণসী আছে, পাটনা আছে, ভাগলপুর আছে। কি কি বললাম? হরিদ্বার, এলাহাবাদ, বারাণসী, পাটনা, ঋষিকেশ, ভাগলপুর। হরিদ্বার, এলাহাবাদ, বারাণসী, পাটনা, ভাগলপুর। পরের দেখো, যমুনা নদীর প্রধান উপনদী হচ্ছে, আমরা যমুনা আগের দিনে যমুনা নদী নিয়ে আলোচনা করেছি। তো যমুনা নদীর প্রধান উপনদীগুলি চম্বল, বেতোয়া হলো যমুনা নদীর প্রধান উপনদী। এছাড়া আর কি কি আছে বলো? চম্বল, বেতোয়া ছাড়া আর কি কি যমুনার আর কি কি উপনদী আছে? তাড়াতাড়ি বলো। চম্বল, বেতোয়া, সিন্ধ, কেন, তাই তো? সিন্ধ, কেন এগুলো রয়েছে। দিল্লি কোথায়, কোন নদীর তীরে গড়ে উঠছে? দিল্লি যমুনা নদীর তীরে গড়ে উঠছে। গঙ্গা যমুনা দোয়াব ভারতের হচ্ছে বৃহত্তম দোয়াব অঞ্চল। এটা মনে রাখবে, গঙ্গা যমুনার দোয়াব ভারতের বৃহত্তম দোয়াব। গঙ্গা যমুনার দোয়াব হচ্ছে ভারতের বৃহত্তম দোয়াব। যদি পৃথিবীর বৃহত্তম দোয়াব বলে, তাহলে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর যে বদ্বীপ অঞ্চল রয়েছে, গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ অঞ্চল রয়েছে, সেই বদ্বীপ অঞ্চল হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ওকে, এই ভাগীরথী নদীর উপর, ভাগীরথী মানে কোন ভাগীরথী কথা বলা হচ্ছে এখানে বলতো? তেহরি বাঁধ, উত্তরাখণ্ডের তেহরি বাঁধ, তেহরি বাঁধ, ঠিক আছে? বাঁধ তেহরি, তেহরি কোথায় গড়ে উঠেছে? ভাগীরথী নদীর ওপর গড়ে উঠেছে, মনে রাখবে, ভাগীরথী নদীর ওপরে। অর্থাৎ তখনও পর্যন্ত কিন্তু অলকানন্দা নদীর সাথে মিলিত হয়নি। উত্তরাখণ্ডের একদম উচ্চ গতিতে, উৎসের দিকে এখানে তেহরি বাঁধ গড়ে তোলা হয়েছে, ভাগীরথী নদীর ওপর গড়ে ওঠা হয়েছে। গোমতী, আমরা যে গোমতী, ঘরঘরা, কোশি, গন্ডক, গোমতী, ঘরঘরা, কোশি, গন্ডক, গঙ্গার যে বাম তীরের উপনদীগুলো পেলাম, এই গোমতী নদীর তীরে, গোমতী নদীর তীরে একটা বিখ্যাত শহর রয়েছে লখনৌ শহর অবস্থিত, ঠিক আছে? গঙ্গার বাম তীরের উপনদীগুলো আমরা আরেকবার নাম জেনে নেবো। রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, বাগমতী, কোশি ইত্যাদি, ঠিক আছে? কোশি নদীকে কি বলা হয়? কোশি নদীকে সপ্তকোশী। নেপালে এই কোশি নদীটা সপ্তকোশী নামে পরিচিত, ঠিক আছে? নেপালে কোশি নদীটা সপ্তকোশী নামে পরিচিত, এবং এই কোশি নদীতে প্রচুর জল ধারণ ক্ষমতা। এবং এটা যখন বিহারের ওপর দিয়ে প্রবাহিত হয়ে, কোশি নদী যখন বিহারের কাছে গঙ্গা নদীতে পড়ে, তখন কিন্তু বিহার মানে অনেকটা প্লাবনের সৃষ্টি হয়। সেই জন্য কোশিকে বিহারের দুঃখ বলা হয়। কোশি নদীকে কি বলা হয়? বিহারের সরব বিহার বলা হয় তাকে, কোশি নদীকে, ঠিক আছে? বিহারের কাছে গঙ্গায় পড়েছে। গঙ্গা নদীর ডান তীরের উপনদীগুলো আমরা দেখেছি, যমুনা ফাস, যমুনা, সোন, তামসা, গুমানি আর পুনপুন। গঙ্গার ডান তীরের উপনদীগুলো হচ্ছে যমুনা, সোন, তামসা, গুমানি, পুনপুন। এগুলো হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী। হচ্ছে মোটামুটি ক্লিয়ার হয়েছে সবটা ডেটাগুলা? চলো আজকে এমসিকিউ আছে। দেখো, আমরা পঞ্চপ্রয়াগের নাম আমরা দেখেছিলাম, পঞ্চপ্রয়াগ, সেই নামগুলো আরেকবার দেখে নেবো। এখানে পিডিএফ তোমরা পেয়ে যাবে। সঙ্গমস্থল আর নদীর নাম কি কি রয়েছে দেখো। প্রথমেই আছে বিষ্ণুপ্রয়াগ, অলকানন্দা, ধৌলিগঙ্গা, নন্দপ্রয়াগ, অলকানন্দা, নন্দাকিনী, কর্ণপ্রয়াগ, অলকানন্দা, পিণ্ডর গঙ্গা, রুদ্রপ্রয়াগ, অলকানন্দা, মন্দাকিনী, দেবপ্রয়াগ, অলকানন্দা, ভাগীরথী, এবং সর্বশেষ যেখানে আমরা দেখতে পাচ্ছি এলাহাবাদের কাছে গঙ্গা, যমুনা, সরস্বতী, গঙ্গা এবং যমুনা নদীর মিলনস্থল, এটা প্রয়াগরাজ নামে পরিচিত। প্রয়াগরাজ, যেখানে প্রত্যেক 12 বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয়ে থাকে প্রয়াগে, এলাহাবাদের প্রয়াগে, ঠিক আছে? যেখানে এলাহাবাদের কাছে প্রয়াগে, প্রয়াগ নামক জায়গায় প্রত্যেক 12 বছর অন্তর অন্তর কি হয়? কুম্ভ মেলা হয়ে থাকে, ঠিক আছে? এখানে গঙ্গা এবং যমুনা, গঙ্গাতে যমুনা নদী এখানে মিলিত হয়েছে। এবং সরস্বতী নদী বলে বর্তমানে কোনো নদী নেই এখনো পর্যন্ত, এটা পৌরাণিক নাম, ঠিক আছে? বাস্তবে কিন্তু এই নদীটার কোনো অস্তিত্ব নেই। এটা আমরা বলেই থাকি গঙ্গা, যমুনা, সরস্বতী। হ্যাঁ, গঙ্গা, যমুনা, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। এই সরস্বতীটা হচ্ছে কাল্পনিক। এই জায়গাটা ত্রিবেণী নাম, আর ত্রিবেণী, এইখানে যেটা নাম আছে ত্রিবেণী সঙ্গম বলা হয়। এটাকে কি বলা হয়? প্রয়াগরাজে, যেখানে এলাহাবাদের কাছে প্রয়াগরাজে যেখানে 3টে নদী মিলিত হয়েছে, গঙ্গা, যমুনা, সরস্বতীর, এটাকে বলা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম, গঙ্গা, যমুনা এবং সরস্বতী, এই 3টে নদীর
মিলিত স্থানটার নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম, প্রয়াগরাজ। সিন্ধু দেখো, প্রথমে আমরা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? সিন্ধু উৎপত্তি লাভ করেছে তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের সিনকাবাব হিমবাহ, মানস সরোবরের কাছে সিনকাবাব হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে হচ্ছে সিন্ধু। ঠিক আছে, সিন্ধু আরব সাগরে পতিত হয়েছে। তিব্বতী ভাষায় সিন্ধু নদের নাম হলো সেঙ্গে জাংবো বা সিঙ্গি খাম্বাম। নামটা দেখে নাও। তিব্বতী ভাষায় সিন্ধু তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে। সিন্ধু একদম তিব্বত থেকে উৎপত্তি লাভ করে এখানে ভারতে প্রবেশ করে একদম উপর দিকে গিয়ে এদিকে পড়েছে, পাকিস্তানে গিয়ে ঢুকেছে। তো তিব্বতী ভাষায় সিন্ধুর নাম হলো সেঙ্গে জাংবো, দন্তেসইকার ইঙ্গবাইকার সেঙ্গে জাংবো অথবা সিংহি খাম্বাম। সিন্ধু নদের মোট দৈর্ঘ্য হচ্ছে 2880 কিলোমিটার। সিন্ধু নদের মোট দৈর্ঘ্য হচ্ছে 2880 কিলোমিটার। তো ভারতের সিন্ধু নদের দৈর্ঘ্য হচ্ছে 709 কিলোমিটার। তো ভারতে কোন জায়গাটা বুঝতে পারছো? ভারতে কোন জায়গাটা বুঝতে পারছো? এখানে তিব্বত থেকে উৎপত্তি লাভ করে এখানে ভারতে প্রবেশ করতে জাস্ট এই জায়গাটা 709 কিলোমিটার দৈর্ঘ্য। তারপরে পিওকে অর্থাৎ পাকিস্তান অধিকৃত যে ভারত সেই অঞ্চলটা রয়েছে, তারপরে গিয়ে এদিকে পাকিস্তানে গিয়ে ঢুকছে সিন্ধু নদী। ঠিক আছে, তো সিন্ধুর বাম তীরের যে প্রধান উপনদীগুলো রয়েছে সেগুলো আমরা একবার দেখে নেবো। বাম তীরের উপনদী, বাম তীরের মানে সিন্ধু নদীটার গতিপথটা হচ্ছে এই দিকে। তো এখানে বাম তীরে বিভিন্ন উপনদীগুলো এসে মিলিত হয়েছে, 5টা উপনদী প্রধান রয়েছে। ঠিক আছে, তার নামগুলো কি কি? বিতস্তা বা ঝিলাম, চন্দ্রভাগা বা চেনাব, ইরাবতী বা রাভি, বিপাশা, বিয়াস, শতদ্রু বা সাতলেজ ইত্যাদি। এই প্রধান 5টা উপনদী। ওকে, বাম তীরের উপনদী হচ্ছে এগুলা। শতদ্রু নদী হয় সিন্ধুর দীর্ঘতম উপনদী। সিন্ধুর দীর্ঘতম উপনদীটার কি নাম? সিন্ধুর দীর্ঘতম উপনদীটার নাম হচ্ছে, বলো, সিন্ধুর দীর্ঘতম উপনদীটা কি নাম? শতদ্রু। সিন্ধুর দীর্ঘতম উপনদীটার নাম হচ্ছে শতদ্রু। ওকে ওকে। শিবকিলা গিরিপথের কাছে শতদ্রু নদী ভারতে প্রবেশ করেছে। শিবকিলা গিরিপথের কাছে শতদ্রু নদী ভারতে প্রবেশ করেছে। শতদ্রু নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 1500 কিমি। ভারতে রয়েছে 1050 কিলোমিটার। 1050 কিলোমিটার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 1500 কিলোমিটার। এটা সিন্ধুর সব থেকে বড় উপনদী। শতদ্রু নদীর ওপর ভাগরা নাগাল বাঁধ গড়ে উঠছে। শতদ্রু নদীর ওপর কোন বাঁধ গড়ে উঠেছে? ভাগরা নাগাল বাঁধ গড়ে উঠছে। ভারতে প্রবাহিত সিন্ধুর দীর্ঘতম উপনদী হলো, ভারতে প্রবাহিত, দেখো নেক্সটটা কি বলছে, নেক্সট বলছে ভারতে প্রবাহিত সিন্ধুর দীর্ঘতম উপনদী হলো চন্দ্রভাগা, 1180 কিলোমিটার। 1180 কিলোমিটার। কেন এই কথাটা এরকম দুবার এরকম বলা হচ্ছে কেন? যে শতদ্রু হচ্ছে সিন্ধুর সব থেকে দীর্ঘতম উপনদী। ঠিক আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 1500 কিলোমিটার। কিন্তু ভারতে প্রবাহিত সিন্ধুর সব থেকে বড় উপনদী সেটা হচ্ছে চন্দ্রভাগা বা চেনাব। ভারতে এই নদীটা মোটামুটি ভাবে 1180 কিলোমিটার। 1180 কিলোমিটার। ভারতে শতদ্রু নদী প্রবাহিত হচ্ছে 1050। তাহলে শতদ্রু নদী 1050 কিলোমিটার ভারতে প্রবাহিত হয়েছে, আর চন্দ্রভাগা নদীটা প্রবাহিত হচ্ছে 1180 কিলোমিটার। তো অবভিয়াসলি চন্দ্রভাগা ভারতে প্রবাহিত সিন্ধুর সব থেকে দীর্ঘতম উপনদী। আর এমনি যদি দেখতে চাও, ওভারঅল যদি দেখতে চাও, তাহলে শতদ্রু হচ্ছে তোমার সিন্ধুর সব থেকে বড় উপনদী। ক্লিয়ার এই পর্যন্ত সবার? এই ফ্যাক্টটা সবার ক্লিয়ার হয়েছে নাকি দেখো একবার। চন্দ্রভাগার চন্দ্রভাগার ইয়েটা আমি বলে দিচ্ছি একটু পরেই, চন্দ্রভাগা টোটাল দৈর্ঘ্যটা। তবে ভারতে চন্দ্রভাগা প্রবাহিত হচ্ছে 1180 কিলোমিটার। ঠিক আছে, 1500 কিলোমিটারের নিচে, অবশ্যই 1500 কিলোমিটারের নিচে চন্দ্রভাগা। এক্সাক্ট কত আমি বলে দিচ্ছি। তো এটা মনে রাখবে, শতদ্রু হচ্ছে সিন্ধুর সব থেকে বড় উপনদী। কিন্তু যদি বলে ভারতে প্রবাহিত সিন্ধুর দীর্ঘতম উপনদী হচ্ছে চন্দ্রভাগা। ভারতে প্রবাহিত সিন্ধুর দীর্ঘতম উপনদী হচ্ছে চন্দ্রভাগা। ক্লিয়ার এ পর্যন্ত সবার? হ্যাঁ, ক্লিয়ার রে? কি বলছে? সিন্ধুর এরপর ডান তীরের উপনদী দেখো, প্রথমে আসবে সিওক বা সায়ক বলে এটাকে, শিগার, গিলগেট। একদম ভারত থেকে বেরিয়ে যাবে সেই মুহূর্তে, সিন্ধু ভারত থেকে বেরিয়ে যাবে সেই মুহূর্তে গিলগেট। একদম প্রথমেই সিন্ধুর ভারতেই
সিন্ধুর প্রধান উপনদী মানে ভারতের মধ্যে অবস্থিত ডান তীরের প্রধান উপনদী আমরা দেখতে পাচ্ছি সায়ক বা সিয়ককে, সায়ক বা সিয়ক, সিগার এবং গিলগেট। এটা একদম প্রথমেই সায়কটা হচ্ছে সিন্ধুর প্রথমেই এটা যুক্ত হয়েছে। এরপরে চলে আসছি ঝিলাম বা বিতস্তা নদীর তীরে শ্রীনগর শহরটি অবস্থিত। ঝিলাম বা বিতস্তা নদীর তীরে অবস্থিত শ্রীনগর শহর, শ্রীনগর আমাদের জম্মু কাশ্মীরের শ্রীনগর শহরটি কোথায় অবস্থিত না ঝিলাম বা বিতস্তা নদীর তীরে। আর বিপাশা বা বিয়াস নদীর তীরে মানালি শহর, কুলু মানালি নাম শুনেছো, কুলু মানালি, সেই মানালি শহর অবস্থিত বিয়াস বা বিপাশা নদীর তীরে, বিয়াস বা বিপাশা নদীর তীরে। ক্লিয়ার? চলো এরপর চলে আসছে ঝিলাম। প্রথমে আসছে ঝিলাম বা বিতস্তা। এই নদীটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে না ভেরিনাগে উৎপন্ন হয়ে জম্মু কাশ্মীরের ভারত শাসিত অঞ্চল দিয়ে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে তৎকালীন পাঞ্জাবে প্রদেশে প্রবাহিত হয়েছে। তাহলে এটা ভেরিনাগ হিমবাহ বা জলপ্রবাহ থেকে উৎপত্তি লাভ করেছে ঝিলাম। তারপরে জম্মু কাশ্মীরের ভারত শাসিত অঞ্চল দিয়ে, ভারত শাসিত জম্মু কাশ্মীরে যে ভারত শাসিত অঞ্চল রয়েছে সেইখান দিয়ে গিয়ে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর মানে পিওকে, প্রথমে ভারতের মধ্য দিয়ে তারপরে ওই পাকিস্তান অকুপাইড যে কাশ্মীর রয়েছে পিওকে, তো সেই অঞ্চলের মধ্যে দিয়ে গিয়ে পাঞ্জাবে প্রবেশ করেছে। কাশ্মীরের যে উলার হ্রদ, কাশ্মীরের যে উলার হ্রদের মধ্য দিয়ে এটা প্রবাহিত হয়েছে। উলার লেক তোমরা জানো, উলার লেকের একটা বৈশিষ্ট্য বলো তো দেখি, কি ধরনের লেক এটা? উলার লেক বলো, কাশ্মীরে উলার লেক কি জন্য বিখ্যাত? কে বলবে? লেক উলার কি জন্য বিখ্যাত? হ্যাঁ, বিখ্যাত স্বাদু জলের হ্রদ, তাই না? উলার লেক হচ্ছে বিখ্যাত, ভারতের বিখ্যাত স্বাদু জলের সব থেকে বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে কাশ্মীরের উলার। তো কাশ্মীর উপত্যকা মানে এর মধ্য দিয়ে এটা প্রবাহিত হয়েছে ঝিলাম বা বিতস্তা। কাশ্মীরের সব থেকে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে বিতস্তা বা ঝিলাম, এবং অনন্তনাগ থেকে বারমুলা পর্যন্ত এটা পরিবহনযোগ্য, বাকিরা কিন্তু পরিবহনযোগ্য নয় কারণ এটা বরফে ঢাকা থাকে। ওকে, তো অনন্তনাগ থেকে বারামুলা পর্যন্ত এটা পরিবহনযোগ্য, তাছাড়া কিন্তু পরিবহনযোগ্য নয়। ওকে, এটা হচ্ছে ঝিলম বা পিতস্তা। নেক্সট দেখো শতদ্রু বা সটলেজ, তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে রাক্ষসথাল লেক থেকে, তিব্বত থেকে। শতদ্রু যেটা সব থেকে দীর্ঘতম নদী সিন্ধুর, সেটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? তিব্বতের মানস সরোবরের কাছে রাক্ষসথাল লেক থেকে উৎপত্তি লাভ করেছে, এবং এটা শতদ্রু নদী উৎপত্তি লাভ করেছে। এটি পূর্ববর্তী একটা অ্যান্টিসিডেন্ট রিভার তিব্বতে। এটি অ্যান্টিসিডেন্ট রিভার কি কাকে বলে? অ্যান্টিসিডেন্ট রিভার কাকে বলে? পূর্ববর্তী নদী, বলতে পারবে কেউ? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমরা মনে করি সিন্ধু কিন্তু একটা অ্যান্টিসিডেন্ট রিভার, অর্থাৎ হিমালয় সৃষ্টির আগেই এই নদীটা কিন্তু সৃষ্টি হয়ে গেছে। এমনকি শতদ্রু নদীও কিন্তু একটা অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী নদী, হিমালয় অনেক পরে তৈরি হয়েছে, তার আগেই কিন্তু এই নদীগুলা সৃষ্টি হয়েছে। তার মানে বুঝতে পারছো কোথা তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে, মানে হিমালয় হয়ে গিয়ে মানে কাশ্মীর, ভারত কাশ্মীর হয়ে গিয়ে একদম সিন্ধু মানে পাকিস্তানের দিকে চলে যাচ্ছে। মানে এর এর গ্রাফটা দেখলে একটু বোঝা যায় না কেমন কেমন লাগে, কোথা তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে, কোন দিকে ঢাল বরাবর কি কি গিয়েছে কিছু বোঝা যায় না, তাই না? এ একটা বিরাট দৈর্ঘ্যের নদী। তো এটা মনে রাখবে শতদ্রু নদী এবং সিন্ধু নদী, শতদ্রু নদী এবং সিন্ধু নদ, এই দুটো নদী কিন্তু অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী নদী। তিব্বতে লাংচেন খাম্বাম নামে পরিচিত, আগেই বললাম এটা সরি সিন্ধুরা একটা নাম আছে তিব্বতে, আর শতদ্রু তিব্বতের নাম হচ্ছে লাংচেন খাম্বাব লাংচেন খাম্বাব নামে পরিচিত। শতদ্রু সিন্ধুর দীর্ঘতম উপনদী, এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1500 কিলোমিটার, এটা 1450 আছে, 1500 কিলোমিটার, প্রায় 1500 কিলোমিটার মতো। ভারতে অবস্থিত অংশের দৈর্ঘ্য হচ্ছে 1050 কিলোমিটার। শিবকিলা গিরিপথের মধ্য দিয়ে তিব্বত থেকে ভারতে প্রবেশ করেছে। শিবকিলা গিরিপথের মধ্য দিয়ে গিয়ে এই শতদ্রু নদীটা ভারতে প্রবেশ করেছে, তিব্বত থেকে ভারতে প্রবেশ করেছে। তাহলে কোথায় না যেখানে আমাদের শিবকিলা গিরিপথটা রয়েছে একদম ভারত এবং তিব্বতের যে সীমান্তবর্তী অঞ্চলে, ভারত এবং তিব্বতের যে সীমান্তবর্তী অঞ্চলে সেই জায়গাটাতে গিয়ে এখানে প্রবেশ করছে ভারতে শতদ্রু নদী। এরপর চলে আসি চন্দ্রভাগা বা চেনাব।
উৎস হচ্ছে চন্দ্রভাগা। আমরা দেখব চন্দ্র এবং ভাগা দুটো নদী আছে, এই দুটো নদীর মিলিত প্রবাহের নামই হচ্ছে চন্দ্রভাগা। ঠিক আছে, এটা চেনাব নামেও পরিচিত। এই দুই নদী হিমালয় প্রদেশের লাহুল জেলার বারলাচা গিরিপথ উভয় দিকে উৎপন্ন হয়েছে। বারলাচা, স্পিতি, লাহুল যে ডিস্ট্রিক্ট রয়েছে সেইখানে উৎপত্তি লাভ করেছে। বারলাচা গিরিপথ থেকে উৎপন্ন হয়েছে। এটা সিন্ধুর দ্বিতীয় দীর্ঘতম উপনদী বলতে পারো, শতদ্রু প্রথম এবং চন্দ্রভাগা চেনাব হচ্ছে সিন্ধুর দ্বিতীয় দীর্ঘতম উপনদী। চন্দ্রভাগার মোট দৈর্ঘ্য হচ্ছে 1180 কিলোমিটার। পরে রাভি নদী। রাভি নদী বা ইরাবতী নদীর নাম এটা, রাভি বা ইরাবতী নামে পরিচিত। এটা ইরাবতী, রাভি বা ইরাবতী। তো এটা কুলু উপত্যকার রোটাং পাস, কুলু উপত্যকার আমাদের ভারতেই অবস্থিত। কুলু উপত্যকার রোটাং পাস এর নিকট থেকে উৎপত্তি লাভ করেছে। রাভি নদীর উৎপত্তিস্থল বিপাশা নদীর উৎপত্তিস্থলের খুব কাছেই। বিপাশা নদীর উৎপত্তিস্থলের খুব কাছেই। বিপাশা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এর আগেই বললাম। বিপাশা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে গো? কি বললাম? মনে থাকছে না? বিপাশা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? বিয়াসকুণ্ড থেকে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, হ্যাঁ। এটি পাঞ্জাবে ভারত পাকিস্তান সীমান্ত দিয়ে প্রবাহিত হয়েছে। পাঞ্জাবে যে ভারত পাকিস্তান সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে ইরাবতী নদী প্রবাহিত হয়েছে। এবার চলে আসি বিয়াস। রোটাং পাসের নিকট বিয়াসকুণ্ড থেকে উৎপত্তি লাভ করেছে। দেখো, রোটাং পাস এর নিকট বিয়াসকুণ্ড থেকে উৎপত্তি লাভ করেছে। এই বিপাশা নদীর দৈর্ঘ্য হচ্ছে 465 কিলোমিটার। এটি শতদ্রু নদীতে পতিত হয়েছে, শতদ্রু নদীতে পতিত হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে রাভি এবং ইরাবতী। পরে দেখো সিন্ধুর 5টা যে উপনদী যেখানে পাঞ্জাব সৃষ্টি হয়েছে, পঞ্চ দোয়াব তৈরি করেছে, সেই 5টা দোয়াব কি কি, পঞ্চ দোয়াব কি কি, এটা একটু নামগুলো মনে রেখে দাও। প্রথমেই চলে আসবো সিন্ধু সাগর। সিন্ধু সাগর দোয়াব, এটা কোন কোন নদীর মিলিত, মানে কোন কোন নদীর মাঝখানে? সিন্ধু এবং ঝিলাম নদীর মাঝখানে রয়েছে সিন্ধু সাগর। তারপর হচ্ছে ছাজ দোয়াব বলা হয় এটাকে। দেখো এখানে চন্দ্রভাগা এবং ঝিলাম। রচনা দেওয়াব র দিয়ে আছে, মানে রবি এবং চন্দ্রভাগা। বাড়ি দোয়াব, বাড়ি মানে বিপাশা এবং রাভি এবং বিস্ত দোয়াব হচ্ছে বিপাশা এবং শতদ্রু। বিস্ত মানে বিপাশা এবং সাটলেজ মানে শতদ্রু। দেখো এটা কিভাবে মনে রাখবে, ভালো করে মনে রাখার একটা কৌশল ভালো করে দেখে নাও। দেখো বিস্ত দোয়াব, প্রথমেই নিচের দিক থেকে আসি। বিস্ত দোয়াব, বিস্ত, বি ফর বিপাশা আর এসটি ফর সাটলেজ, মনে থাকবে। বি ফর বিপাশা, এসটি ফর সাটলেজ, মানে বিপাশা ও শতদ্রু। বিপাশা এবং শতদ্রু নদীর মাঝখানে যে দোয়াব অঞ্চলটা তার নাম হচ্ছে বিস্ত দোয়াব। এরপর চলে আসি, দেখো বাড়ি। তাহলে বি ফর বিপাশা এবং রয়হস্যি মানে হচ্ছে রা আর এ, বাড়ি, তার মানে এটা মনে হয় বিপাশার রাভি বা ইরাবতী। বাড়ি দোয়াব বিপাশা এবং রাভি বা ইরাবতী। রচনা দেওয়া র ফর রবি, রবি মানে কোন নদীটা বলছে? রবি মানে কোন নদীটা বলছে গো, বলো? রচনা, রবি মানে কোন নদীটা? ইরাবতী। রাভি, রবিটা কি বলছে? রাভি। তাহলে রচনা দোয়াব কোন কোন নদীর মাঝের অংশটা? রবি মানে হচ্ছে রাভি বা ইরাবতী এবং চন্দ্রভাগা। রচনা, তাহলে র ফর রবি আর সিএইচ, রচনা মানে চন্দ্রভাগা। ওকে। চাজ দোয়াব, এখানে দেখো সিএইচ আছে মানে চন্দ্রভাগা, আর ঝিলাম ঝ, এখানে যে আছে মানে ঝ, ঝিলাম, চন্দ্রভাগা এবং ঝিলাম দুটো নদীর মাঝখানের অঞ্চলটা হচ্ছে চাচ দোয়াব। এবং সিন্ধু সাগর, সিন্ধু হচ্ছে সিন্ধু এবং ঝিলাম, এই 5টা হচ্ছে পঞ্চ দোয়াব, যেটা পাঞ্জাব সৃষ্টি করেছে, পাকিস্তানের পাঞ্জাব সৃষ্টি করেছে। সেই 5টা দোয়াব হচ্ছে এই 5টা দোয়াব: সিন্ধু সাগর, চাজ, রচনা, বাড়ি এবং বিস্ত। সিন্ধু সাগর, চাজ, রচনা, বাড়ি এবং বিস্ত। ওকে। নেক্সট হচ্ছে ব্রহ্মপুত্র নদ।
কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? তিব্বতের মানস সরোবরের নিকট চেমায়ং দুং হিমবাহ থেকে। তিব্বতের মানস সরোবরের নিকট চেমায়ং দুং হিমবাহ থেকে এটা উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, তো পতিত হয়েছে কোথায়? বঙ্গোপসাগরে। ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার। টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার। ভারতের মধ্যে ব্রহ্মপুত্র প্রবাহিত নদের দৈর্ঘ্য হচ্ছে 885 কিলোমিটার। কোন স্টেটে জয়েন করছে বলতো? ভারতে প্রবেশ করছে কোন রাজ্যে? ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্যে প্রবেশ করছে বলো? ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্যে প্রবেশ করছে? অরুণাচল প্রদেশে, তাই না? অরুণাচল প্রদেশে প্রবেশ করছে। তো ব্রহ্মপুত্র নদ তিব্বতের সাংপো নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদ তিব্বতের সাংপো নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশের দিহং নামে নামচা বারোয়ার কাছে গভীর গিরিখাত হিমালয়ে ছেদ করে ভারতে প্রবেশ করেছে। কোথায়? নামচা বারোয়ার কাছে। হিমালয়ের একটা অংশ নামচা বারোয়া, সেটা অরুণাচল প্রদেশে অবস্থিত। এই নদীটা অর্থাৎ সাংপো নদীটা, সাংপো নদীটা তিব্বত থেকে উৎপত্তি লাভ করে একদম এইদিকে সোজা গিয়ে এখানে অরুণাচল প্রদেশে ঢুকছে। এই অরুণাচল প্রদেশে এই নদীটা কোথায় প্রবেশ করছে? নামচা বারোয়ার কাছে। ব্রহ্মপুত্র নদ নামচা বারোয়ার কাছে প্রবেশ করছে এবং গভীর গিরিখাতের সৃষ্টি করেছে। তারপরে অরুণাচল প্রদেশে এই নদীটার নাম হচ্ছে দিহং। তাহলে প্রশ্ন আসতে পারে, ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশে কি নামে পরিচিত? দিহং নামে পরিচিত। ওকে, দিহং নামে পরিচিত। আসামের সাদিয়ার কাছে দিহং নদীটি দিবং ও লোহিত নদীর সঙ্গে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে পরিচিত হয়েছে। তাহলে ব্রহ্মপুত্র অ্যাকচুয়ালি কোথায়, যদি প্রশ্ন করে ব্রহ্মপুত্র অ্যাকচুয়ালি কোথায় নাম ধারণ করছে? যেমন গঙ্গা দেবপ্রয়াগে পরে গঙ্গা নদীর নামকরণ হচ্ছে, গঙ্গা নামে নামকরণ হচ্ছে। তাহলে ব্রহ্মপুত্র নদীটা তো প্রথমে ব্রহ্মপুত্র নাম ছিল না। তাহলে ব্রহ্মপুত্র নামটা কোথায় এসে উৎপত্তি হচ্ছে বলো? তিব্বতে সাংপো, ভেরি গুড। আসামের কাছে সাদিয়া ডিস্ট্রিক্টের কাছে দিহং, এবং দিহং নদীটা অর্থাৎ অরুণাচল প্রদেশের যে নদীটা দিহং নামে পরিচিত ছিল, সেই দিহং নদীটা আসামে দিবং দিবং এবং লোহিত নদীর সাথে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নাম ধারণ করেছে। ব্রহ্মপুত্র নদ, নেক্সট ব্রহ্মপুত্র নদ ধুবড়িতে দক্ষিণে বাঁক নিয়ে যমুনা নামে বাংলাদেশে প্রবেশ করে। বোঝা গেল ফ্যাক্টটা। এরপর আমরা চলে আসি একদম তোমার ম্যাপে। দেখো ম্যাপে জিনিসটা আরো বেশি ভালো বুঝতে পারবে। দেখো দেখতে পাচ্ছ এখানে চেমায়ংদুং হিমবাহ থেকে, তিব্বতের চেমায়ংদুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদ উৎপত্তি লাভ করেছে। চেমায়ংদুং, ঠিক আছে। ইয়ারলাং সাংপো ব্রহ্মপুত্র নদটার নাম তিব্বতে ইয়ারলাং সাংপো। এই ব্রহ্মপুত্র নদ গোটাগুটি তিব্বত এই দিকে গিয়ে এখানে অরুণাচল প্রদেশের কাছে, এখানে নামচা বারোয়ার কাছে, অরুণাচল প্রদেশে দেখো নামচা বারোয়ার কাছে ভারতে প্রবেশ করছে। নামচা বারোয়ার কাছে ভারতে প্রবেশ করে এই অরুণাচল প্রদেশের কাছে যখন প্রবেশ করছে, তখন এই নদীটার নাম হচ্ছে কি? অরুণাচল প্রদেশের কাছে যখন প্রবেশ করছে ব্রহ্মপুত্র বা সাংপো নদীটা, সেটা অরুণাচল প্রদেশের নাম হচ্ছে দিবং। কি নাম বললাম? দিবং, মনে থাকবে। অরুণাচল প্রদেশের কাছে এটার নাম হচ্ছে দিবং, ঠিক আছে। তারপরে এই দিবং নদীটা আসামে সাদিয়া ডিস্ট্রিক্টের কাছে, এই দিবং নদীটা আসামে সাদিয়া ডিস্ট্রিক্টের কাছে, এই নদীটা দিবং এবং লোহিত এই দুটো নদীর সাথে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নাম ধারণ করে। তাহলে যে নদীটা অরুণাচল প্রদেশে দিহং নামে পরিচিত ছিল, সেই দিহং নদীটা আসামে দিবং এবং লোহিত এই দুটো নদীর সাথে মিলিত হয়ে, দিবং এবং লোহিত এই দুটো নদীর সাথে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নাম ধারণ করে। এবং ব্রহ্মপুত্র এই নদীটা যখন বাংলাদেশে প্রবেশ করছে, দেখো দেখো বাংলাদেশে এখানে প্রবেশ করছে। এই বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে এই নদীটা কি নাম? বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে এই নদীটার নাম হচ্ছে বলো? পদ্মা, নাকি? কি নাম?
কিরে যমুনা, বলছে না রে ছেলেগুলা, ভুল বলে ধরছে না। যমুনা, যমুনা নদী, ব্রহ্মপুত্র নদীটা যমুনা নাম ধারণ করে বাংলাদেশে প্রবেশ করে। দেখো যমুনা নাম ধারণ করে বাংলাদেশে প্রবেশ করে। এই দিক থেকে অনেক নদী এই ব্রহ্মপুত্র নদে এসে পড়েছে, যেমন মানস, তিস্তা, এই নদীগুলাও কিন্তু ব্রহ্মপুত্র নদীতে এসে পড়েছে। ঠিক আছে, তো আমরা এরপরে জেনে নেবো যে কোন কোন নদী ব্রহ্মপুত্রের উপনদী। দেখো ব্রহ্মপুত্রের বাম তীরের যে উপনদীগুলো রয়েছে, ব্রহ্মপুত্রের বাম তীরের যে উপনদী, বাম তীরের মানে ব্রহ্মপুত্র নদটা এইদিকে এরকম ভাবে গিয়ে এইদিকে আসছে, অর্থাৎ গতিপথটা এইদিকে, তাহলে বাম তীরের নদীগুলো উপনদীগুলো এরকম ভাবে যুক্ত হবে, তাই না? তাহলে বাম তীরের উপনদীগুলো হচ্ছে বুড়ি, দিহং, ধানসিরি, কপিলি এবং লোহিত। ব্রহ্মপুত্রের বাম তীরে যে উপনদীগুলো রয়েছে সেই উপনদীগুলোর নাম হচ্ছে বুড়ি, দিহং, ধানসিরি, কপিলি এবং লোহিত। ব্রহ্মপুত্রের ডান তীরের উপনদী মানে এই দিক থেকে এসে মিশেছে, সেই ডান তীরের উপনদীগুলো হচ্ছে সুবর্ণশিরি, মানস, তিস্তা, তোরসা, কামেং ইত্যাদি। তিস্তা, তোরসা, কামেং ইত্যাদি। ব্রহ্মপুত্র নদের তীরে প্রধান শহরগুলোর নাম হলো, প্রধান প্রধান শহর হলো ডিব্রুগড়। ডিব্রুগড় কোথায় অবস্থিত? ডিব্রুগড়, ডিব্রুগড় কোথায় অবস্থিত? তেজপুর, গুয়াহাটি, তেজপুর, গুয়াহাটি, এই এই শহরগুলো কোথায় অবস্থিত সব? বলো। আসামে অবস্থিত। ভেরি গুড, আসামে অবস্থিত। অসমে ভারতের বৃহত্তম নদী দ্বীপ হলো মাজুলি। মাজুলি দ্বীপ অসমে ব্রহ্মপুত্র নদে অবস্থিত। মাজুলি দ্বীপের আয়তন হচ্ছে 1260 বর্গ কিলোমিটার। মাজুলি দ্বীপ ভারতে প্রথম দ্বীপ জেলা। মাজুলি দ্বীপ হচ্ছে ভারতের প্রথম দ্বীপ জেলা এবং এই মাজুলি হচ্ছে সব থেকে বৃহত্তম নদী গঠিত বদ্বীপ। ঠিক আছে, ব্রহ্মপুত্র সব থেকে বৃহত্তম নদী গঠিত বদ্বীপ। ব্রহ্মপুত্র পৃথিবীর উচ্চতম নদী, তাই একে আকাশ নদী বা স্কাই রিভার বলা হয়ে থাকে। ব্রহ্মপুত্র হচ্ছে পৃথিবীর উচ্চতম নদী বা তাকে একে আকাশ নদী বা স্কাই রিভার বলা হয়ে থাকে। ব্রহ্মপুত্র নদী ভারতের নদীগুলির মধ্যে সব থেকে বেশি জল পরিবহন করে, প্রায় বার্ষিক 33.8% এ জল পরিবহন করছে। ওকে, তাহলে ব্রহ্মপুত্র, স্কাই রিভার এবং সব থেকে বেশি জল বহন করছে ব্রহ্মপুত্র নদ। ভূপেন হাজারিকা সেতু, ভূপেন হাজারিকা সেতু, হ্যাঁ বলো। ওটা দোয়াব, দোয়াব, ওটা দোয়াব ছিল, দোয়াব, ওটা দোয়াব বলেছিলাম। ঠিক আছে, এটা দেখো ভূপেন হাজারিকা সেতু, তোমরা নিশ্চয়ই কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছো। ভারতের দীর্ঘতম সড়ক সেতু, ভারতের দীর্ঘতম সড়ক সেতু হচ্ছে ভূপেন হাজারিকা সেতু। ভূপেন হাজারিকা সেতু অসম আর অরুণাচল প্রদেশকে যুক্ত করেছে। অনেক সময় এটা পরীক্ষায় জানতে চায়, ভূপেন হাজারিকা সেতু অসম এবং অরুণাচল প্রদেশকে, অরুণাচল রাজ্যকে যুক্ত করেছে। অসম থেকে অরুণাচল প্রদেশ রাজ্যকে যুক্ত করেছে ভূপেন হাজারিকা সেতু। এই ভূপেন হাজারিকা সেতু ঢোলা সাদিয়া সেতু নামে কিন্তু পরিচিত। ভূপেন হাজারিকা সেতু আর একটা নাম হচ্ছে ঢোলা সাদিয়া সেতু, হলো পূর্ব ভারতের আসাম রাজ্যের লোহিত নদীর উপরে, পূর্ব ভারতের আসাম রাজ্যের লোহিত নদীর উপর নির্মিত হচ্ছে একটা সেতু। এটি ভারত তথা দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সড়ক সেতু। ঢোলা থেকে সাদিয়া, ঢোলা সাদিয়ার নাম হচ্ছে, ঢোলা একটা নাম, সাদিয়া একটা নাম, জায়গার নাম। তো ঢোলা থেকে সাদিয়া পর্যন্ত 9 কিলোমিটার বেশি দৈর্ঘ্য জুড়ে ব্রহ্মপুত্র নদীর উপনদী লোহিত নদীর উপরে তৈরি হয়েছে ভূপেন হাজারিকা সেতু। তাহলে ভূপেন হাজারিকা সেতু কোন দুটো রাজ্যকে যুক্ত করেছে? একটা হচ্ছে অসম এবং অরুণাচল প্রদেশ। এটা কোন নদীর উপর গড়ে উঠছে? লোহিত নদীর উপর গড়ে উঠেছে। যে দুটো জায়গাকে যুক্ত করেছে সেই নাম হচ্ছে ঢোলা সাদিয়া। ঢোলা এবং সাদিয়া, অর্থাৎ ঢোলা হচ্ছে অসমে অবস্থিত এবং সাদিয়া হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত। ঢোলা হচ্ছে আসামে অবস্থিত এবং সাদিয়া হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত। এই দুটো জায়গাকে যুক্ত করেছে, অর্থাৎ এই দুটো স্টেটকে যুক্ত করেছে। এটা হচ্ছে সব থেকে কি বলবো, সব থেকে দীর্ঘতম সড়ক সেতু ভূপেন হাজারিকা সেতু বা ঢোলা সাদিয়া সেতু। ক্লিয়ার হয়েছে এ পর্যন্ত? হুম,
চলো নেক্সট। দেখো এর আগের দিনে আমরা কিন্তু মোটামুটি ভাবে নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি, মহানদী, গোদাবরী, ঠিক আছে, কৃষ্ণা, হ্যাঁ, তারপরে তোমার কাবেরী নদী, আমি বলেছিলাম পরের দিনে তোমাদের ডেটা সহ পিডিএফটা দিয়ে দেবো, সুবর্ণরেখা, লুনি, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে অলরেডি, তাই তো, হ্যাঁ কি না? অলরেডি এই সমস্ত দক্ষিণ ভারতের বা বিভিন্ন ধরনের যে পশ্চিম বাহিনী, উত্তর দক্ষিণ বাহিনী নদীগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি ইতিমধ্যেই। তো আজকে যেটা এর পর থেকে মানে এই যে 20 মিনিটস একটু টাইম পাবো, এই 20 মিনিটস আমরা ইম্পর্টেন্ট বিভিন্ন এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা কতটা পড়েছো তার উপর থেকেই তোমরা অ্যান্সার করতে পারছো কিনা সেটা একবার দেখে নাও। ক্লিয়ার? কি কথাটা বুঝতে পারলাম? বুঝতে পারলে? যে কথাটা বললাম সেটা বুঝতে পারলে? হুম 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 সবাই জোর করে একটুখানি অ্যান্সার গুলা দেওয়ার চেষ্টা করো। প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে। দেখো যদি পড়ে থাকো, ক্লাস করে থাকো, রেকর্ডিং দেখে থাকো, তাহলে কিন্তু 100% গ্যারান্টি এই যে কোশ্চেন গুলো আসবে, সেই কোশ্চেন গুলো প্রত্যেকটা কোশ্চেন তুমি কমন পাবে এবং প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার তুমি দিতে পারছো, প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার তুমি দিতে পারবে। ওয়েট, cannot please file this now, try opening the file locally. Okay, প্রথম প্রশ্ন, ভারতের একটি অন্তর্বাহিনী নদী, তাড়াতাড়ি বলবে, ফটাফট অ্যান্সার দেবে। ভারতের একটি অন্তর্বাহিনী নদী, নর্মদা, লুনি, নর্মদা, তাপ্তি, লুনি, কৃষ্ণা, নর্মদা, তাপ্তি, লুনি, কৃষ্ণা। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? ভেরি গুড, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, লুনি নদী। অপশন সি, লুনি নদী। পরের প্রশ্ন, বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় কোন নদীর অববাহিকা? নর্মদা, তাপ্তি, গঙ্গা, লুনি। বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় কোন নদীর অববাহিকায়? বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় কোন নদীর অববাহিকায়? সঠিক অ্যান্সার আমরা দেখে নেব, অপশন সি, গঙ্গা। ভেরি গুড, অপশন সি, গঙ্গা। সবাই অ্যান্সার দেবে কিন্তু। এই অ্যান্সার দিচ্ছিস না কেন রে? হ্যাঁ, এতজন ক্লাস করছিস, অ্যান্সার দিচ্ছিস না কেন? সবাই অ্যান্সার দে চ্যাট বক্সে, প্রত্যেকজন। বিস্তৃত প্লাবন ভূমি দেখা যায় গঙ্গা নদীর অববাহিকায়। পরে প্রশ্ন, হীরাকুন্ড নদী পরিকল্পনা যে নদীর ওপর গড়ে উঠেছে? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী। হীরাকুন্ড নদী পরিকল্পনা যে নদীর ওপর গড়ে উঠেছে? ভেরি গুড, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, মহানদী। থ্যাংক ইউ। পরে প্রশ্ন, নিচের কোন জায়গা গঙ্গা, যমুনা ও সরস্বতী সঙ্গম স্থলে অবস্থিত? নিচের কোন জায়গা গঙ্গা, যমুনা, সরস্বতী সঙ্গম স্থলে অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট, আজকে এখনই আলোচনা করে দিলাম। নিচের কোন জায়গা গঙ্গা, যমুনা, সরস্বতী সঙ্গম স্থলে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এলাহাবাদ। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, এলাহাবাদ। পরের, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপশন বি হয়ে গেছিল। ওহো আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? সর্দার সরোবর প্রকল্প। আচ্ছা, সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? এনিওয়ান? সর্দার সরোবর প্রকল্প গড়ে উঠেছে নর্মদা নদীর উপরে। হীরাকুন্ড প্রকল্প কোন নদীর? মহানদী। মহানদী। ভাগরা নাগাল প্রকল্পটা কোথায়? ভাগরা নাগাল বলো। শতদ্রু, শতদ্রু নদীর উপর। দামোদর প্রজেক্ট, ডিভিজি, দামোদর, দামোদর নদীর উপর গড়ে উঠেছে। ভেরি গুড। তাহলে সব থেকে বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? ভারতের সব থেকে বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভাগরা নাগাল প্রজেক্ট। ভাগরা নাগাল প্রকল্প শতদ্রু নদীর উপর গড়ে উঠেছে। এটা ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা। পরের প্রশ্ন, নিচের কোনটি ঠিক নয়? কটক মহানদী, দিল্লি যমুনা, হরিদ্বার গঙ্গা, আগ্রা গঙ্গা। নিচের কোনটি ঠিক নয়? নিচের কোনটি ঠিক নয়? তাড়াতাড়ি অ্যান্সার দাও। ভেরি গুড, সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? আগ্রা গঙ্গা। সঠিক অ্যান্সার হয়ে যাবে আগ্রা গঙ্গা। নেক্সট কোয়েশ্চেন,
ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা কোনটি? ভারতের সর্বপ্রথম কার্যকরী আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত। আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত। ভেরি গুড। ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা মহানদী নদী পরিকল্পনা, দামোদর নদী পরিকল্পনা, তুঙ্গভদ্রা নদী পরিকল্পনা, না ময়ূরাক্ষী নদী পরিকল্পনা? ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা। আমরা দেখেছি এই নদীটা আমাদের মানে এই নদী পরিকল্পনাটা সর্বপ্রথম এটা তৈরি হয়, সেটার নাম হচ্ছে দামোদর নদী পরিকল্পনা, ডিভিসি বলা হয় এটাকে। বিন্ধ্য সাতপুরার মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে কে প্রবাহিত হয়েছে? গোদাবরী, ওয়ার্দা, নর্মদা, পেনগঙ্গা। বিন্ধ্য সাতপুরা পর্বতের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী। ভেরি গুড, নর্মদা নদী সঠিক অ্যান্সার হচ্ছে নর্মদা নদী। পরের, তিলাইয়া বাঁধ যে প্রকল্পের অন্তর্গত? কোশি পরিকল্পনা, গন্ডক পরিকল্পনা, দামোদর পরিকল্পনা, তুঙ্গভদ্রা পরিকল্পনা। তিলাইয়া বাঁধ যে প্রকল্পের অন্তর্গত, তিলাইয়া বাঁধ যে প্রকল্পের অন্তর্গত, সেই প্রকল্পটা কি নাম? ভেরি গুড, সঠিক অ্যান্সার হচ্ছে দামোদর পরিকল্পনা। দামোদর, তিলাইয়া, পাঞ্চেত, নামগুলো শুনিস না ড্যামের, পশ্চিমবঙ্গে অবস্থিত। তিলাইয়া, পাঞ্চেত, এই যে পরিকল্পনাগুলা, এগুলো আমাদের দামোদর নদী পরিকল্পনার অন্তর্গত। ওকে। ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি, গোদাবরী, গঙ্গা, নর্মদা, কৃষ্ণা, ভারতের যে নদী পরিকল্পনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি সেই নদীটার নাম কি? ভেরি গুড, সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? নর্মদা। পরের প্রশ্ন, সর্দার সরোবর প্রকল্প যে নদীর উপর গড়ে উঠেছে? ভেরি গুড, নর্মদা, সঠিক অ্যান্সার হবে নর্মদা। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী? গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, গোদাবরী। ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে, সঠিক অ্যান্সার হচ্ছে গঙ্গা। পরে, ইরাবতী কার উপনদী? গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, কাবেরী। ইরাবতী কার উপনদী? সঠিক অ্যান্সার হবে সিন্ধু, অপশন সি, সিন্ধু। পরের প্রশ্ন, পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম নদী কোনটি? নর্মদা, তাপ্তি, মাহি, সবরমতী। পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম নদী কোনটি? নর্মদা, মাহি, তাপ্তি, সবরমতী। সঠিক অ্যান্সার হচ্ছে নর্মদা। পরের প্রশ্ন, পুষ্কর হ্রদ কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে, রাজস্থানে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে। পুষ্কর হ্রদ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থানে অবস্থিত পুষ্কর হ্রদ। পুষ্কর মেলা কোন পুষ্কর মেলা? তোমরা ফেস্টিভ্যাল পড়েছো, পুষ্কর মেলা কোন স্টেটের সাথে যুক্ত? রাজস্থান। পুষ্কর মেলা রাজস্থান, পুষ্কর ফেস্টিভ্যাল রাজস্থান। নাগার্জুন সাগর পরিকল্পনাটি যে নদীর উপর গড়ে উঠেছে? মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। নাগার্জুন সাগর পরিকল্পনা আগের দিনই করেছি। নাগার্জুন সাগর পরিকল্পনা যে নদীর উপর গড়ে উঠেছে? মহানদী, গোদাবরী, কৃষ্ণা না কাবেরী? নাগার্জুন সাগর পরিকল্পনা গড়ে উঠেছে কৃষ্ণা নদীর উপরে। নাগার্জুন সাগর পরিকল্পনা গড়ে উঠেছে কৃষ্ণা নদীর উপরে। পরের প্রশ্ন, ইন্দ্রাবতী কার উপনদী? ইন্দ্রাবতী মনে পড়ছে? ইন্দ্রাবতী কার উপনদী? ব্রহ্মপুত্র, মহানদী, কাবেরী, গোদাবরী। इंद्रावती कौशिक ब्रह्मपुत्र कैसे? इंद्रावती कार उपनदी? इंद्रावती उड़ीसा থেকে इंद्रावती ওয়ার্ধা নামগুলো মনে পড়ছে না? আরে গোদাবরী, इंद्रावती, ওয়ার্ধা, পেনগঙ্গা। इंद्रावती, ওয়ার্ধা, পেনগঙ্গা মনে নেই? इंद्रावती, ওয়ার্ধা, পেনগঙ্গা মনে নেই? পরের প্রশ্ন, গোদাবরী নদীর উৎস কোথায়? ত্রম্বক,
সিয়াহুয়া পাহাড়, পূর্বঘাট পর্বতমালা না মহাবালেশ্বর? গোদাবরী নদীর উৎস কোথায়? গোদাবরী নদীর উৎস কোথায়? মহারাষ্ট্রের, বলো, নাসিকের কাছে, নাসিকের কাছে অবস্থিত, বলো, ত্রম্বক। ত্রম্বক পাহাড় থেকে গোদাবরী নদীর উৎপত্তি লাভ করেছে, ত্রম্বক থেকে। মাইথন বাঁধ নির্মাণ করা হয়েছে কোন নদীতে? বরাকর, দামোদর, কংসাবতী, ময়ূরাক্ষী। মাইথন বাঁধ, মাইথন বাঁধ, অল ইন ওয়ান, আজকে অল ইন ওয়ান। নদী থেকে আর কোনো কোশ্চেন আসবে না উল্টো পাল্টা, এগুলো করে রাখলে। মাইথন বাঁধ নির্মাণ করেছে কোন নদীতে? বরাকর, দামোদর, কংসাবতী, ময়ূরাক্ষী। মাইথন ড্যাম তৈরি করা হয়েছে বরাকর নদীতে। বরাকর নদী, বরাকর কার উপনদী? কার, কোন নদীতে এসে পড়েছে? বরাকর কার উপনদী, কোন নদীতে এসে পড়েছে? বরাকর কোন নদীতে এসে পড়েছে, বলো? দামোদর নদীতে। ভেরি গুড। এই বরাকর নদীর উপর গড়ে উঠেছে মাইথন ড্যাম। হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গা নদীর এটি হলো নিম্নগতি, উচ্চগতি, মধ্যগতি মোহনা। হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত, হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত এই যে জায়গাটা, হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত এই যে গতিটা, এটা কি নামে পরিচিত? হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত এটা গঙ্গা নদীর কি প্রবাহ? ভেরি গুড, সঠিক অ্যান্সার হয়ে যাবে মধ্যগতি। গঙ্গা নদীর মধ্য প্রবাহ, মধ্য প্রবাহ বা মধ্যগতি নামে পরিচিত হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত। গঙ্গোত্রী হিমবাহ গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত হচ্ছে উচ্চগতি, রাজমহল, হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত মধ্যগতি, এবং রাজমহল পাহাড় থেকে একদম বঙ্গোপসাগর মোহনা পর্যন্ত হয়ে যাচ্ছে নিম্নগতি। পরের প্রশ্ন, সিন্ধুর একটি উপনদী হলো সিয়ং, দ্রাস, রামগঙ্গা, কোশি। সিন্ধুর একটা উপনদীর নাম কি? সিন্ধুর একটি উপনদী হলো সিয়ং, সিয়ং, দ্রাস, রামগঙ্গা, কোশি। অপশন এলিমিনেট করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, অপশন এলিমিনেট করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে দ্রাস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্রাস। যে নদীর উচ্চ অববাহিকায় গ্রস্ত উপত্যকা দেখা যায়, এখানে এই চারটে নদীর নাম দেওয়া আছে, দেখো একটু চিন্তা ভাবনা করে কোন নদীটার উচ্চ অববাহিকাতে গ্রস্ত উপত্যকা দেখা যায়? গ্রস্ত উপত্যকা দেখা যায় কোন নদীর উচ্চ অববাহিকায় গ্রস্ত উপত্যকা দেখা যায়? চম্বল, সোন, দামোদর, সুবর্ণরেখা। গ্রস্ত উপত্যকা মানে বুঝতেই পারছো, দুটো নদীর, দুটো পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল দিয়ে যে নদীটা প্রবাহিত হচ্ছে, সেই নদীটা যে উপত্যকা অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই উপত্যকা অঞ্চলকে আমরা বলছি গ্রস্ত উপত্যকা। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, চম্বল। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, চম্বল। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতে মহাবালেশ্বর থেকে সৃষ্টি হয়েছে কোন নদীটা? পশ্চিমঘাট পর্বতে মহাবালেশ্বর থেকে সৃষ্টি হয়েছে কোন নদী? কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, মহানদী। কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, মহানদী। কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, মহানদী। মহাবালেশ্বর থেকে সৃষ্টি হয়েছে। ভেরি গুড, সঠিক অ্যান্সার হবে কৃষ্ণা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কৃষ্ণা। মহাবালেশ্বর থেকে সৃষ্টি হয়েছে কৃষ্ণা। পরের প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, মণিপুর। লোকটাক হ্রদ, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মণিপুর। ভেরি গুড, অপশন ডি, মণিপুর। সবাই অ্যান্সার দাও চ্যাট বক্সে। পরের প্রশ্ন, কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? দেখো তো, একটুখানি আগেই বলে দিলাম কোন নদী, একদম সেম টু সেম যা পড়েছি তার থেকে কি কোশ্চেন। কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হচ্ছে? কাশ্মীর উপত্যকা। শতদ্রু, ইরাবতী, চন্দ্রভাগা, ঝিলম। শতদ্রু, শতদ্রু, ইরাবতী, চন্দ্রভাগা, ঝিলাম। ভেরি গুড, ভেরি গুড। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অপশন ডি, ঝিলাম, ঝিলাম। সিন্ধু নদের উৎপত্তি স্থল হচ্ছে তেসনিল হ্রদ, ভীমতাল লেক, নামের হ্রদ, মানস সরোবর। সিন্ধু নদের উৎপত্তি স্থল, সিন্ধু নদের উৎপত্তি স্থল হচ্ছে সেসনিল হ্রদ, ভীমতাল লেক, নামের লেক না মানস সরোবর। সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি, মানস সরোবর। ফারাক্কা বাঁধ নির্মিত হচ্ছে কোন উদ্দেশ্য নিয়ে? হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য, চাষের জমিতে জল সরবরাহের জন্য, না উপরোক্ত কোনোটি নয়? ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে মুর্শিদাবাদে গঙ্গা নদীর উপরে। ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে কোন উদ্দেশ্য নিয়ে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য। সঠিক অ্যান্সার হয়ে যাবে হুগলি নদীতে জলের প্রবাহ সৃষ্টি করার জন্য। ভাগরা নাগাল বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? ঝিলম, ইরাবতী, শতদ্রু, সিন্ধু। ভাগরা নাগাল বাঁধ গড়ে উঠেছে শতদ্রু নদীর উপরে। সঠিক অ্যান্সার হবে শতদ্রু নদীর উপরে। কপিল ধারা জলপ্রপাত, কপিল ধারা, কপিল ধারা
জলপ্রপাতের অবস্থান কোথায়? সোন নদীর ওপর, চম্বল নদীর ওপর, নর্মদা নদীর ওপর, কৃষ্ণা নদীর ওপরে। কপিলধারা জলপ্রপাত কোন নদীর ওপর গড়ে উঠেছে? তাড়াতাড়ি আনসার দাও। কপিলধারা জলপ্রপাত কোন নদীর তীরে, কোন নদীর ওপর গড়ে উঠেছে? সোন নদীর, চম্বল নদী, নর্মদা নদী না কৃষ্ণা নদী? কপিলধারা জলপ্রপাত, কপিলধারা জলপ্রপাত গড়ে উঠেছে অপশন সি নর্মদা নদীর উপরে। নর্মদা নদীর উপরে কপিলধারার জলপ্রপাত গড়ে উঠেছে। আর একটা জলপ্রপাত আছে নর্মদা নদীর উপরে গড়ে উঠেছে মধ্যপ্রদেশে, জব্বলপুর পেরিয়ে যখন নর্মদা নদী প্রবাহিত হচ্ছে সেই সময় সেখানে একটা জলপ্রপাত সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে কি? ধোঁয়াধর জলপ্রপাত, তাই না? কি নাম? ধোঁয়াধর, ধোঁয়াধর জলপ্রপাত। ধোঁয়ার জলপ্রপাত বা ধোঁয়াধর জলপ্রপাত নর্মদা নদীর উপর গড়ে উঠছে। নর্মদা ধোঁয়াধর, ধোঁয়াধর জলপ্রপাত। এত জলটা উপর থেকে নিচের দিকে পড়ে, ওখানে মানে কিছু দেখতে পাওয়া যায় না। শীতকালে তো কিছুই দেখতে পাবে না, এত জলের প্রবাহ থাকে বা জলের মানে জলটা আরো বেশি বিচ্ছিন্ন হয়ে যায় পতিত হয়ে, তো ধোঁয়ার সৃষ্টি করে। সেই জন্য ধোঁয়াধর জলপ্রপাত নর্মদা নদীর উপর গড়ে উঠেছে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গাঙ্গেয়, এটা গাঙ্গেয় হবে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গাঙ্গেয় বদ্বীপ, মিসিসিপি বদ্বীপ, ইরাবতী নদীর বদ্বীপ, গোদাবরী নদীর বদ্বীপ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ গাঙ্গেয় বদ্বীপ। অপশন এ গাঙ্গেয় বদ্বীপ, অপশন এ গাঙ্গেয় বদ্বীপ। পরের প্রশ্ন, কোন নদীটি আরব সাগরে পতিত হয়নি? দেখো তো চারটে নদীর নাম আছে, কোন নদীটা আরব সাগরে পতিত হয়নি? মহানদী, নর্মদা, তাপ্তি, শরাবতী। মহানদী, নর্মদা, তাপ্তি, শরাবতী। কোন নদীটি আরব সাগরে পতিত হয়নি? কোন নদীটি আরব আরব সাগরে পতিত হয়নি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ মহানদী। মহানদী বঙ্গোপসাগরে পড়েছে, উড়িষ্যার কটক শহর এর নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, ভারত বাংলাদেশের জলবন্টন নিয়ে বিতর্কের কারণ হলো নিম্নলিখিত জলাধার থেকে জল ছাড়ার জন্য মাইথন ড্যাম, ফারাক্কা ব্যারেজ, দুর্গাপুর ব্যারেজ, ব্রহ্মপুত্র নদী। ভারত বাংলাদেশের জলবন্টন নিয়ে বিতর্কের কারণ হলো নিম্নলিখিত জলাধার, নিম্নলিখিত জলাধার থেকে জল ছাড়ার জন্য। কোন জলাধার থেকে? মাইথন ড্যাম থেকে, ফারাক্কা ব্যারেজ থেকে, দুর্গাপুর ব্যারেজ থেকে, ব্রহ্মপুত্র নদী। সঠিক অ্যান্সার হয়ে যাবে ফারাক্কা ব্যারেজ, মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। শিবসমুদ্রম জলপ্রপাত, ভেরি গুড কোয়েশ্চেন। শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত কোন নদীতে? কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, মহানদী। শিবসমুদ্রম জলপ্রপাত, শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত শিবসমুদ্রম জলপ্রপাত? তামিলনাড়ু, কর্ণাটক না অন্ধ্রপ্রদেশ? কোন রাজ্যে অবস্থিত শিবসমুদ্রম জলপ্রপাত? বলো, শিবসমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? শিবসমুদ্রম জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত, তাই তো? কোন নদীর উপর গড়ে উঠেছে? দেখে নেবো আমরা, কাবেরী নদী। অপশন এ কাবেরী নদীর উপরে গড়ে উঠেছে শিবসমুদ্রম জলপ্রপাত। মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্র নদীতে অসমে, গঙ্গা নদীতে বিহারে, কাবেরী নদীতে কর্ণাটকে, মহানন্দা নদীতে পশ্চিমবঙ্গে। বলো, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্র নদীতে অসমে, গঙ্গা নদীতে বিহারে, কাবেরী নদীতে কর্ণাটকে, মহানন্দা নদীতে পশ্চিমবঙ্গে। বাহ, ভেরি গুড। সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? অপশন এ ব্রহ্মপুত্র নদী, অসম। অসম, অসমে মাজুলি দ্বীপ সৃষ্টি করেছে। নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গা নদীর কি নাম? নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গা নদীর কি নাম? যমুনা, চম্বল, ভাগীরথী, হুগলি। নবদ্বীপ থেকে গঙ্গা নদী পর্যন্ত নদীটার কি নাম? যমুনা, চম্বল, ভাগীরথী, হুগলি। যমুনা, চম্বল, ভাগীরথী, হুগলি। নবদ্বীপ থেকে, পশ্চিমবঙ্গের নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নদীটার নাম হচ্ছে হুগলি নদী, হুগলি নদী। পরে প্রশ্ন, বিশ দোয়াব, বিশ দোয়াব যে দুই নদীর মধ্যে অবস্থিত? বিশ বয়হস্যি বা BIST, বলেছিলাম বি ফর বিপাশা, তাই তো? আর ST ফর সটলেজ মানে শতদ্রু, শতদ্রু। তাহলে বিপাশা ও শতদ্রু কোথায় রয়েছে? মারোটিক। ঘর চলে এসো। চলো, সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? অপশন বি। পরের প্রশ্ন, রুদ্রপ্রয়াগের সঙ্গমস্থলে কি অবস্থিত? রুদ্রপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, এটা বলেছিলাম, মুখস্থ করতে হবে। রুদ্রপ্রয়াগের সঙ্গমস্থলে কোন নদী মিলিত হয়েছে? ভাগীরথী অলকনন্দা, মন্দাকিনী অলকনন্দা, রামগঙ্গা অলকনন্দা, ঋষিগঙ্গা অলকনন্দা। দেখো অপশনগুলো এমন দিয়ে দিয়েছে, তুমি সহজেই অ্যান্সারটা ধরে নিতে পারবে, সহজেই অ্যান্সারটা করতে পারবে। অপশনগুলোর জন্য তোমাকে বেশি ভালো করে দিয়েছে। ভাগীরথী অলকনন্দা নদী মিলিত হয়েছে দেবপ্রয়াগে, তাই না?
দেবপ্রয়াগ, দেবপ্রয়াগে ভাগীরথী অলকানন্দা, মন্দাকিনী অলকানন্দা, রামগঙ্গা অলকানন্দা না ঋষিগঙ্গা, রামগঙ্গা ঋষিগঙ্গা বাদ দিয়ে দাও, সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি মন্দাকিনী এবং অলকানন্দা নদী মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগে। পরের প্রশ্ন, গঙ্গার মোহনার কাছে একটা বদ্বীপ জেগে উঠেছে, তার নাম কি? গঙ্গার মোহনার কাছে একটা বদ্বীপ জেগে রয়েছে, খুব ইম্পর্টেন্ট এটা, মোহনার কাছে একটা বদ্বীপ জেগে উঠেছে, এর নাম কি? পূর্বাশা, লথিয়ান দ্বীপ, সাগর দ্বীপ না গোসাবা? গঙ্গা নদীর মোহনার কাছে একটা দ্বীপ জেগে উঠেছে, তার নাম কি? পূর্বাশা, লথিয়ান দ্বীপ, সাগর দ্বীপ, গোসাবা। সঠিক অ্যান্সার তোমরা পড়োনি, 8-9 বইয়ে এটা আছে, পূর্বাশা দ্বীপ, পূর্বাশা 8-9 বইয়ে আছে এটা। গঙ্গা নদীর মোহনায় একটা দ্বীপ জেগে উঠেছে, তার নাম হচ্ছে পূর্বাশা দ্বীপ। পৃথিবীর সর্বোচ্চ পৃথিবীর সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম কোনটি? হীরাকুদ, মহানদী, ভাগরানাগাল, সদরদুরু, মেত্তুর না মাইথন? এটা মেঙ্গুর নয়, মেত্তুর। সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম কোনটি? পৃথিবীর সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম কোনটি? পৃথিবীর সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম হচ্ছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে ভাগরানাগাল। পৃথিবীর সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম হচ্ছে ভাগরানাগাল। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতের 3টি প্রধান নদীর উৎস? ভারতের 3টি প্রধান নদীর উৎস কোনটি? অমরকন্টক, রাজারাপ্পা, দোদাবেতা না গুরু শিখর? ভারতের কোনটি 3টি প্রধান নদীর উৎস? সেটা হচ্ছে অপশন এ অমরকন্টক। সঠিক অ্যান্সার হবে অমরকন্টক, মধ্যপ্রদেশের অমরকন্টক সিংহ। পরের প্রশ্ন, কোন নদীর তীরে কোটা শহর অবস্থিত? কোটা, রাজস্থানের কোটা কোন নদীর তীরে অবস্থিত? আগের দিনই আলোচনা করে দিয়ে যাবো, কোনো অসুবিধা নেই, একদম ফটাফট অ্যান্সার দিতে পারবে। রাজস্থানের কোটা শহর কোন নদীর তীরে অবস্থিত? অবভিয়াসলি চম্বল নদীর তীরে অবস্থিত, চম্বল। পরের প্রশ্ন, অলকনন্দা গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে কোথায়? দেবপ্রয়াগে, রুদ্রপ্রয়াগে, হরিদ্বারে, নন্দপ্রয়াগে? সঠিক অ্যান্সার হবে অপশন এ দেবপ্রয়াগে। ব্রহ্মপুত্র বাংলাদেশে কি নাম নিয়ে বয়ে গেছে? পদ্মা, যমুনা, দামোদর, তোর্ষা? ব্রহ্মপুত্র বাংলাদেশে কি নামে প্রবাহিত হয়েছে? ব্রহ্মপুত্র বাংলাদেশে কি নামে প্রবাহিত হয়েছে? ব্রহ্মপুত্র বাংলাদেশে কি নামে প্রবাহিত হয়েছে? ভেরি গুড, সঠিক অ্যান্সার হচ্ছে যমুনা। ওকে, আজকে পর্যন্তই থাক, নেক্সট দিন তোমাদের বাকি কোয়েশ্চেন অ্যান্সারগুলো করিয়ে দেবো। আজকে কেমন লাগলো আমাকে একটু বলবে।